ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্রগণ্য সেনাপতি নেতাজি সুভাষ। তিনি ময়দানে মঞ্চের উপর দাঁড়িয়ে মাইক হাতে লড়াই করেননি, করেছেন অস্ত্র হাতে নিয়ে আসল রণাঙ্গনে ব্রিটিশের বিরুদ্ধে, ভারতের মুক্তির জন্যে। তার এই সংগ্রাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা উচিত। নেতাজি ছিলেন দুরন্ত দুঃসাহসী বীর। তার নেতৃত্ব দেবার বিরাট ক্ষমতা বিশ্ববাসীকে অবাক করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার কার্যকলাপ সাধারণ মানুষকে হতবাক করে দিয়েছে। রূপকথার মতো সেই সব কাহিনী। অসম্ভবের নায়ক নেতাজি সুভাষ। অসম্ভবকে সম্ভব করাই তার জীবন ধর্ম। ছেলেবেলা থেকেই বিবেকানন্দের আদর্শে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন। নেতাজি সুভাষ ছিলেন দুরন্ত সাহসী। বিন্দুমাত্র ভয় ডর ছিল না তার মধ্যে। তিনি ছিলেন বেপরোয়া। জীবন মৃত্যু ছিল তাঁর কাছে পায়ের ভৃত্য। তাই দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার পেরিয়েছেন হাসতে হাসতে, খেলতে খেলতে। আধ্যাত্মিক বলে বলিয়ান ছিলেন বলেই এসব সম্ভব হয়েছিল নেতাজি সুভাষের পক্ষে। অসাধারণ মানসিক শক্তি ছিল বলেই তিনি বলতে পেরেছিলেন, ব্রিটিশ আজ পর্যন্ত এমন কোনো বোমা তৈরি করতে পারেনি যা সুভাষ বোসকে মারতে পারে। এই অবিশ্বাস্য অকল্পনীয় মনোবল কজন মানুষের মধ্যে আছে? ছিল কি কোনো ভারতীয় নেতার মধ্যে? না, ছিল না। এমনকি দুরন্ত সাহসী জাপানিরাও নেতাজির অবিশ্বাস্য সাহস দেখে অবাক হয়ে গেছে, মাথা নত করেছে। প্রচণ্ড চরিত্র বল ছাড়া এরকম সাহস কারুর মধ্যে আসে না। সুভাষের এই দুর্জয় সাহস, নেতৃত্ব দেবার বিরাট ক্ষমতা, দেশকে ভালোবাসা, কথায় বার্তায় শালীন বোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারী জাতির প্রতি সম্মান, এইসব দেখেই ভারতীয়রা তাকে নেতাজি বলে হৃদয় বসিয়েছিল। বর্তমানে আমরা প্রতিদিনই একটা না একটা ধর্ষণের খবর পাই, অথচ ধর্ষণকারীদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় না। নারী জাতির এই অপমান দিনের পর দিন আমরা সহ্য করছি। এ প্রসঙ্গে নেতাজির নারী জাতির প্রতি সম্মানের একটা ঘটনা তুলে ধরছি। তিনি নারী জাতিকে মাতৃজাতি বলতেন। ঘটনাটি ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এক চীনা নারী গোয়েন্দার কাহিনী। মেয়েটি খুবই সুন্দরী, যৌবন জোয়ারে উপচে পড়ছে তার রূপ। পুরুষের কাছে এই মোহিনীর আকর্ষণ ছিল দুর্বার। সেই লাবণ্যময় সুন্দরী প্রেম নিবেদন করে উচ্চপদস্থ এক আজাদি অফিসারকে। তার ছলাকলার শিকার হয় অফিসারটি। প্রেমে পড়লে প্রায় সাধারণত সবার ক্ষেত্রে যা হয়ে থাকে, আজাদি সৈনিকের ক্ষেত্রেও তাই হলো। মানে নারী গোয়েন্দার ফাঁদে পা দিয়ে ভুলে গেল সে সৈনিকের কর্তব্য। ফল হলো মারাত্মক। চলে গেল অনেক গোপন তথ্য শত্রুপক্ষের হাতে। ধরা পড়ল দুজনেই। এবার বিচার, দুজনেরই বিচার। বিচার হবে গোপন সামরিক আদালতে। সেদিন সেই কোর্ট মার্শালে বিচারক ছিলেন মোট 3 জন। মেজর জেনারেল আলাগাপ্পান, কর্নেল হবিবুর রহমান আর কর্নেল নাগার। এদিকে জাপানিরা তখন প্রচণ্ড চাপের সৃষ্টি করেছে চীনা মেয়েটিকে তাদের হাতে তুলে দেবার জন্য। তাদের স্পষ্ট কথা, শোনো ভাই, তোমরা আমাদের বন্ধু। ব্রিটিশকে এশিয়ার মাটি থেকে উৎখাত করার জন্য আমরা আজ ইঙ্গো মার্কিন বাহিনীর সঙ্গে মরণপণ সংগ্রামে লিপ্ত। এই গোয়েন্দা মেয়েটি শুধু তোমাদের আর আমাদের শত্রু নয়, গোটা এশিয়ার শত্রু। এ আমাদের অপূরণীয় ক্ষতি করেছে, ওর ক্ষমা নেই। সুতরাং নারী গোয়েন্দার বিচারের ভার আমাদের। তাছাড়া মেয়েটি ভারতীয় নয়। ভারতীয় হলে আলাদা কথা ছিল। আজাদি অফিসারটি ভারতীয়, তার ব্যাপারে আমরা নাক গলাতে ইচ্ছুক নই। তোমরা যা ভালো বোঝো তাই করো। তবে চীনা মেয়েটিকে আমাদের হাতে ছেড়ে দিতেই হবে। এ আমাদের ন্যায্য দাবি। এই দাবি থেকে আমরা এক চুলো সরে আসতে রাজি নই। কথাটা মিথ্যে নয়, যুক্তিও অকাট্য। এই যুক্তি খণ্ডন করা আজাদ হিন্দ ফৌজের ওই 3 জন বিচারকের পক্ষে অসম্ভব। জটিল সমস্যা, রীতিমতো জটিল। এখন উপায়? কে ওদের মুখোমুখি হবে? কে ওই যুদ্ধ বিধ্বস্ত ক্ষুধার্ত সৈন্যদের বোঝাবে? আমি
আমি বোঝাবো ওদের। ডেকে পাঠালেন নেতাজি জাপানি সমরনায়কদের। ধীর স্থিরভাবে বোঝালেন তাদের সব কিছু। তাই বেশ অনেক দিন আটকে গেলেন সেরামবামে। নেতা নেতা নেতাজি নেতাজি শেষ পর্যন্ত মেনে নিল জাপানিরা মহানায়কের কথা। সরে এলো তারা তাদের অনমনীয় মনোভাবের অনড় দাবি থেকে। যুদ্ধক্ষেত্রে সৈনিকদের দিনরাত্রি কাটে রক্ত, আগুন আর ধ্বংসলীলার মধ্যে। দিনের পর দিন, মাসের পর মাস স্ত্রী, পুত্র, পরিবার ছেড়ে থাকতে হয় কত দূর দূর বিচিত্র স্থানে। থাকতে হয় জলে, জঙ্গলে, পথে, প্রান্তরে, গিরিকন্দরে। এই অস্বাভাবিক জীবনযাপনে উগ্র রূপ ধারণ করে তাদের যৌন মনস্তত্ত্ব। তাই ক্ষুধার্ত জাপানি সৈন্যদের কাছে ওই নারী গোয়েন্দাটির যে কী অবস্থা হতে পারে তা সহজেই অনুমেয়। অপরাধের জন্য মেয়েটির মৃত্যুদণ্ড হলেও নেতাজি বিন্দুমাত্র বিচলিত হতেন না, কারণ সেটাই স্বাভাবিক। চরম দণ্ডই ওর প্রাপ্য। কিন্তু জাপানিদের হাতে ছেড়ে দিলে প্রাণের চেয়ে আরও বেশি কিছু দিতে হতে পারে মেয়েটিকে, আর সেখানেই নেতাজির আপত্তি। তাতে তিনি বিন্দুমাত্র রাজি নন। তাই চরম সংকট মুহূর্তেও জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে শুধু নারী জাতির মর্যাদা রক্ষার জন্য সব কিছু অগ্রাহ্য করে অবতীর্ণ হলেন মহাভারতের মহানায়ক সেরামবামের বিচার সভায়। সত্যি এ মহত্বের তুলনা কোথায়? এ যে অকল্পনীয়, অবিশ্বাস্য। এই কোর্ট মার্শালের কথাই সেদিন আলোচনা হচ্ছিল সেরামবামে নেতাজির বাংলোতে। উপস্থিত সেখানে 3 জন সামরিক বিচারক। উপস্থিত আজাদ হিন্দ সরকারের প্রচার সচিব S.A. নাইয়ার। উপস্থিত নেতাজির ব্যক্তিগত স্টেনোগ্রাফার ভাস্করণ জি। ব্ল্যাকআউটের রাত্রি, চারিদিক অন্ধকার। রাস্তায় ঠুলি পড়া বাতিগুলো মিট মিট করে জ্বলছে। ঘরে স্তিমিত আলো, মাঝে মাঝে ভেসে আসছে গুলি বারুদের শব্দ। ঘরে সবাই নিঃশব্দ, নির্বাক। ক্ষণিকের নীরবতা ভঙ্গ হলো নেতাজির কথায়। তোমরা হয়তো ভাবছ, একটা গোয়েন্দা মেয়ের জন্য আমি কেন এইভাবে এতটা সময় নষ্ট করলাম? সর্বনাশা খেলায় সে আমাদের অনেক ক্ষতি করেছে, তারপরও কেন এই সহানুভূতি? কারো মুখে কোনো কথা নেই, সবার নীরব দৃষ্টি নেতাজির দিকে। একটা গম্ভীর পরিবেশ। সহকর্মীদের ওপর একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে আবার বলতে শুরু করলেন নেতাজি। গোয়েন্দা হলেও সে যে নারী, জননীর জাত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সব নারী জননীর জাত। সব কিছুর ঊর্ধ্বে মাতৃজাতির সমান। তাই আমাদের ক্ষতির চেয়েও নারী ধর্মের সম্মান রক্ষা করা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝে অদ্ভুত এক অনুভূতিতে জ্যোতির্ময় হয়ে ওঠে নেতাজির সহকর্মীদের মনের মণিকোঠা। শুধু তাদের মুগ্ধ বিস্ময়ের ভাবাবিষ্ট দৃষ্টি তখন ওই মহাপুরুষের দিকে। মনে মনে ভাবে সবাই, তুমি ভারতীয় আদর্শের মূর্ত প্রতীক, মানুষের মতো মানুষ। এবার আসা যাক নেতাজির সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে। সংক্ষেপে সে কথা তুলে ধরছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষেত্রে নেতাজি ছিলেন অদ্বিতীয় ভারতীয়। স্বয়ং গান্ধীজি এ প্রসঙ্গে বলেছিলেন, সুভাষ ভারতবর্ষে থাকাকালীন তার সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরাট ক্ষমতা আমি বুঝতে পারিনি। সুভাষ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। সত্যিই তাই। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাইকে এক সূত্রে বেঁধেছিলেন নেতাজি সুভাষ। তার কাছে সবাই সমান, একই মালার এক একটি ফুল। একই রান্নাঘরে সব ধর্মের সৈনিকদের রান্না হতো, একই সঙ্গে খাবার সবাই খেত। সেখানে জাতি ধর্মের কোনো বালাই ছিল না। আজাদ হিন্দ বাহিনীর বিভিন্ন ধর্মের কয়েকজন সেনানায়ক নেতাজিকে ধর্ম পালনের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ধর্ম ব্যক্তিগত ব্যাপার, যে যার ধর্ম পালন করবে নিজ নিজ ধর্মের নিয়মে। তাই ধর্মের ব্যাপারে কোনো জটিলতাই ছিল না আজাদ হিন্দ বাহিনীতে। নেতাজিও রামকৃষ্ণ মিশনে গিয়ে রামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যানস্থ হয়ে থাকতেন ঘণ্টার পর ঘণ্টা। তাঁর পরনে থাকত তখন সিল্কের গেরুয়া রঙের ধুতি চাদর। তিনি লোক দেখানো মসজিদে
গির্জায় বা গুরুদ্বারে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অভিনয় করতেন না, নামাজও পড়তেন না, স্বাভাবিক ব্যাপারকে অযথা অস্বাভাবিক করার চেষ্টা করতেন না। ফলে তার আজাদ হিন্দ বাহিনীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। কিন্তু বর্তমানে বেশিরভাগ নেতার মধ্যে দেখি এর বিপরীত চিত্র। নির্বাচনে জেতার জন্য তারা নানা রকম অভিনয় করে চলেছেন। ফল হচ্ছে মারাত্মক। সাম্প্রদায়িকতা বেড়েই চলেছে। প্রচার মাধ্যম নেতাজির বিরুদ্ধে বিষোদ্গার করলেও তিনি কখনো তার বিরুদ্ধে অশালীন শব্দ ব্যবহার করেননি, গালমন্দ দেননি কখনো। পরবর্তীকালে এইসব প্রচার মাধ্যমে লজ্জা পেয়েছে। তার একটি দৃষ্টান্ত এখানে তুলে ধরছি। 1928 সালে বিভির জিওসির বেশে সুভাষকে দেখে গান্ধীজি বলেছিলেন, এ হলো পার্ক সার্কাসের সার্কাস। সঙ্গে সঙ্গে মিডিয়া সুর তুলল, পার্ক সার্কাসের সার্কাস, পার্ক সার্কাসের সার্কাস। আনন্দবাজার পত্রিকা বলেছিল পার্ক সার্কাসের সার্কাস, এবং নেতাজি হচ্ছেন খোকা ভগবান। এইভাবেই সেদিন বিদ্রূপ করেছিল মিডিয়া নেতাজিকে। চরম বিদ্রূপ করেছিলেন সজনীকান্ত দাস। তিনি তার শনিবারের চিঠিতে যা লিখেছিলেন তা তুলে ধরছি। সেলাম নেহেরু, কেটে পড়ো বাছা। সেলাম বৃদ্ধ গান্ধী, হাফ প্যান্টের নাই বটে কাছা, তবুও কোমর বান্ধি। বুকে জোর থাকে, চলে এসো সাথে। স্বাধীনতা শুধু কাম্য, স্বাধীনতা ধ্বজা ধরো এক হাতে, আর হাতে ধ্বজা সাম্য। মুখে কহ শুধু জয়তু বঙ্গ, জয়তু সুভাষচন্দ্র। নতুবা দাও হয়ে পৃষ্ঠভঙ্গ, যে হও তামিল অন্ধ্র। দেখিস না এই বিশ্বব্যাপীরা মাথা তুলিয়াছে চ্যাংড়া। যুবা ইউরোপ, যুবক এশিয়া, কাঁচা পিঁচ কাঁচা ল্যাংড়া। হে চির তরুণ ধন্য, গান্ধী গোখলে হইল হদ্দ। তুমি এলে সেই জন্য, শোভে ঝলমল জরির পোশাক, রাবড়ি সেবিতে অঙ্গে। শিখ মারাঠিয়া বিষম অবাক, মিলিটারি দেখে বঙ্গে। সিংহ চর্মে শোষিত রাশভ, দিকে তাই ওঠে জয়রথ। ভেগ দল আজ কবে করে কলরব, হাতিরে নামানে হাতি। হেতা জাতীয় সমরে যুবা সৈনিক, যেন পারাবত লক্কা। কারো ভাঙা শির দ্বারা সম্বল, কারো ঘুণ ধরা বুকে যক্ষা। সেই শ্রীমান খোকারে ঘিরিয়া যত, ডাকাতের হলো গ্যাং। পাকা গুরু হয়ে সেথা নয় ভগবান, বাড়াইয়া আছে ঠ্যাং। এই ধরনের বিদ্রূপ এবং অপমানসূচক মন্তব্য করলেও নেতাজি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকম অশালীন কথা বলেননি। নেতাদের মুখে অশালীন কথা মানায় না, তাতে তাদেরই ক্ষতি হয়। তারা জনসাধারণের কাছে হেয় প্রতিপন্ন হয়। সুভাষচন্দ্র বসু কেন নেতাজি হয়েছিলেন, এই লেখা থেকে সেটা স্পষ্ট বোঝা যায়। বর্তমান নেতাদের সঙ্গে তার তফাৎটা দিবালোকের মতো স্পষ্ট। এখনকার নেতারা নেতাজি সম্বন্ধে ভালোভাবে পড়ুন, তাহলে তারা বুঝতে পারবেন শালীনতার বাইরে যাওয়া উচিত নয়। গণতন্ত্রে মিডিয়া বিরাট ভূমিকা, তাকে সম্মান করা উচিত, যা নেতাজি করতেন। নেতাজির আদর্শই সত্যিকারের আদর্শ। জয়তু নেতাজি।